আজকে আপনারা দেখেছেন মুর্শিদাবাদের কি ঘটনা। আজকে মুর্শিদাবাদের মানুষরা এখনো পর্যন্ত তারা বাড়িতে ঢুকতে পারেনি, তারা এখনো সেই শেল্টারের মধ্যে ওই একটা স্কুলের মধ্যে পড়ে আছে, তাদের খাবার জল নেই, পানীয় জল নেই, খাবার নেই, তাদের জীবনদায়ক ওষুধ নেই। কি করুন অবস্থা বলেই বলা হয় আর্থিক অনুদান, কিন্তু কোনোদিন দেওয়া হয়েছে রাজ্য সরকার? রাজ্য সরকার কোনো আর্থিক অনুদান দিয়েছে? আমি বলবো সৌরভ গাঙ্গুলিকে যে আপনি যেটা আপামর জনবাসী আমরা ভালোবাসে, আপনি ক্রিকেটে ছিলেন, ক্রিকেটেই থাকুন। দয়া করে এই রাজনীতি বা এই পলিটিক্স বা এই ব্যবসা এইসব জায়গায় আপনার ঢোকার দরকার নেই। একটা জিনিস বুঝতে হবে, এখানে মানে মনোপলি চলছে। এখানে একচেটিয়া আপনার সিএসসিকে দিয়ে একটা প্রাইভেটাইজ করে তাকে দিয়ে এই পাওয়ার সাপ্লাই করা হচ্ছে। বামেদের ব্রিগেড অভিযান, ব্রিগেডে বামেদের সমাবেশে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ জেলা থেকে জেলা ভিড় জমাচ্ছে বামেরা। দেখুন, আমি বলবো যে যে কোনো বিরোধী কণ্ঠ, সে বাম হোক কিংবা আইএসএফ হোক কি আপনার বিজেপি হোক, সমস্ত বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য তৃণমূলের সরকার বরাবরই উঠে পড়ে লেগেছে। আজকে শুধু ফেরিঘাট নয়, অনেক এমন জায়গায় গেছে যেখানে বাস বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে আসতে দেওয়া হবে না। তার মানে হচ্ছে যে কোনো বিরোধী কণ্ঠ, সেই কণ্ঠটাকে বন্ধ করতে হবে এবং নিজেদের যে এই যে 2 নম্বরই কার্যকর্ম, এই যে লোকের ক্ষতি করা, এই যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করা, মানুষের মধ্যে একটা ঝগড়া অশান্তি সৃষ্টি করা, সেইগুলোকে যাতে মানুষ না জানতে পারে, এই বিরোধী কণ্ঠর দ্বারা মানুষের কাছে সেটা না পৌঁছায়, সেটাকে বন্ধ করার রোধ এই তৃণমূল সরকার করেছে। আজকে নয়, বিগত লাস্ট 15 বছর ধরে, 13 বছর ধরে যতদিন তারা ক্ষমতায় এই জিনিসটা করে আসছে। সুতরাং আমি একটা কথা বলবো যে এই যে বিরোধী কণ্ঠটাকে রোধ করার যে চক্রান্ত, এটা বেশি দিন থাকবে না। 2026-এর ভোটে মানুষ এই সরকারকে জবাব দিয়ে দেবে এবং তাদের যে এই যে মানে সাধারণ মানুষের ওপর যে অত্যাচার এবং নেতা মন্ত্রী যা আছে তারা প্রত্যেকের ওপর বিরোধী কণ্ঠকে রোধ করার যে অত্যাচার, সেই অত্যাচারের জবাব মানুষ দিয়ে দেবে। আজকে আপনারা দেখেছেন মুর্শিদাবাদের কি ঘটনা। আজকে মুর্শিদাবাদের মানুষরা এখনো পর্যন্ত তারা বাড়িতে ঢুকতে পারেনি, তারা এখনও সেই শেল্টারের মধ্যে ওই একটা স্কুলের মধ্যে পড়ে আছে, তাদের খাবার জল নেই, পানীয় জল নেই, খাবার নেই, তাদের জীবনদায়ক ওষুধ নেই। কি করুন অবস্থা। সেখানে রাজ্য সরকারের একটা নেতা মন্ত্রী সেখানে কি তাদেরকে দেখলো না কেন? কারণ তারা মনে করছে যে এটা নাকি তারাই করিয়েছে, ওই জন্য তারা তাকে দেখতে গেল না। আর তারা নাকি বিজেপি করে, এরকম তাদের মন্তব্য। সুতরাং তারা যদি বিজেপি করতো তাহলে তারা দেখা গেছে তারা বিগত দিনে তৃণমূলকে ভোট দিয়েছে, তারা বিজেপিকে ভোট দিত, তৃণমূলকে ভোট দিত না। আজকে বিজেপি তৃণমূল যেই হোক না কেন, আজকে একটা জিনিস বুঝতে হবে, মুখ্যমন্ত্রী শুধুমাত্র বিজেপি বা তৃণমূল বা আইএসএফের নয়, মুখ্যমন্ত্রী হচ্ছে সবার মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী। আজকে যেখানে নিপীড়িত হবে, যেখানে দমনিত হবে মানুষ, সেখানে মুখ্যমন্ত্রী যাওয়া উচিত, মুখ্যমন্ত্রী প্রত্যেকটা নেতা মন্ত্রীকে সেখানে যাওয়া উচিত, সেখানে গিয়ে তাদের দাঁড়ানো উচিত, তাদের জন্য লড়াই করা উচিত, তাদের জন্য কণ্ঠ জোর করে মিডিয়ার সামনে বা যে কোনো তাদের জন্য যেটা উন্নয়নমূলক কাজ সেটা করা উচিত। সেই জিনিসটা সরকার না করে, সরকার শুধুমাত্র নিজের ব্যর্থ থাকার জন্য তার কিছু নেতামন্ত্রী আছে, তার কিছু মুখপাত্র আছে, ওই দিলীপ বলছে, ওই কেরা আছে, কুণাল ঘোষ বলে নাম, ঠিক আছে, তাদেরকে নিয়ে, সেই কুণাল ঘোষ আবার দিলীপ ঘোষকে নিয়ে এইভাবে তাদের চলছে নিজেদের মধ্যে, মানে ও তার নয় বলছে, ও তার নয় বলছে, কিন্তু আলটিমেটলি যে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো সেটা কেউ করছে না। আর মিডিয়ার সামনে বড় বড় বক্তব্য আছে। কিন্তু আমরা বলবো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি মানুষের পাশে দাঁড়াবেন এবং তিনি বলেছেন যে তার এবং তার দলের নেতামন্ত্রীরা খোলা হাওয়া বলে একটা এনজিও আছে, তার মাধ্যমে এই সমস্ত নিপীড়িত মানুষদের জন্য যা করণীয়, তাদের মাথার ওপর অ্যাডভেস্টারের চাল করে দেওয়া, তাদের খাবার, তাদের পানীয় জল, তাদের জীবনদায়ী ওষুধ, যা প্রয়োজনীয়, সমস্ত প্রয়োজনীয় কাজ আমাদের বিরোধী দলনেতা তিনি করবেন এবং তিনি সেটা করছেন এবং আজকে সোমবার, আজ থেকে তিনি সেটা শুরু করে দিয়েছেন, আপনি দেখবেন হয়তো। সুতরাং আমি বলবো যে এই ধরনের কার্যকলাপ আমরা যারা বিরোধী কণ্ঠ, আমরা যারা বিজেপি করি, আমরা যারা ভারতীয় জনতা পার্টি এবং আরএসএসের মাধ্যমে নিজেরা হচ্ছে সেই মতাদর্শে বিশ্বাস করি, তারা মানুষের পাশে গিয়ে দাঁড়াবো এবং মানুষের জন্য যতদূর যাওয়া, যত কাজ করা, যত ভালো কাজ করা, যত কষ্ট, যত নিপীড়িত মানুষদের জন্য আমরা যা কাজ করা সেটা আমরা করব। এই আরএসএস এবং মোহন ভাগবতের উস্কানিতে নাকি মুর্শিদাবাদের হিংসা, এমনটাই ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে বলছেন মোহাম্মদ সেলিম। সে তো উনি বরাবরই বলবেন। আজকে আরএসএস এবং মোহন ভাগবতের উস্কানিতে নাকি মুর্শিদাবাদের ঘটনা ঘটেছে। এই বিগত দিনে এই ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে সব জায়গাতে হয়েছে। তা বলবেন সব জায়গাতেই আরএসএস এবং বিজেপি হচ্ছে উস্কানিতে হয়েছে, মোহন ভাগবতের উচিত। আজকে একটা জিনিস বুঝতে হবে, 1947 সালে যে বাংলাদেশ ভাগ হওয়ার পর আজকে বাংলাদেশে তখন হিন্দুদের সংখ্যা ছিল 34। তারপরে 1975 সালে যখন আবার বঙ্গভঙ্গ আন্দোলন হয় এবং সেখানে নতুনভাবে বাংলাদেশে জন্ম হয়, সেখানে তখনও আমাদের হিন্দুদের সংখ্যা ছিল 8%। এখন সেখানে গিয়ে সেটা থেকেছে 3%। মানে দিনের পর দিন বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের সংখ্যা বেড়ে তারা পলায়ন করে ভারতবর্ষে এসে স্থায়ী বসতি স্থাপন করেছে। আজকে এই যে হরগোবিন্দ দাস বা যারা মারা গেলেন, তাদের জন্য দিদিমণি একটা কথা বলেছে না, কোনো দল বলেছে? একমাত্র আরএসএস এবং বিজেপি বলেছে। সুতরাং যারাই বিরোধী কণ্ঠ, যারা মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, তারাই হচ্ছে তাদেরকে দাগিয়ে দেওয়া, তাদেরকে বলা যে তাদের জন্য এগুলো হয়েছে, সেটা হচ্ছে এই সরকারের একটা মানে
বরাবরই প্রচেষ্টা, সুতরাং এই প্রচেষ্টা বিফল যাবে এবং মানুষ রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক অনুদানের কথা বলা হয়েছিল, আর্থিক ক্ষতিপূরণের ও তো বরাবরই বলা হয় আর্থিক অনুদান, কিন্তু কোনোদিন দেওয়া হয়েছে রাজ্য সরকার? রাজ্য সরকার কি কোনোদিন আর্থিক অনুদান দিয়েছে? পরিবার তো নিতে পরিবার কেন নেবে? আজকে যে এই তাদের তো মেন দাবি হচ্ছে একটাই, যে তাদের যে এত ক্ষতি হয়ে গেল, কোনো সরকারের প্রতিনিধি তাদের দেখতে এলো না, এবং তারা এই প্রশাসনের পুলিশের ওপর একদম ভরসা করে না। তারা চাইছে যে এখানে রাষ্ট্রপতি শাসন হোক, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিএসএফ আছে তারা এখানে একটা ক্যাম্প করুক, তাহলে সেখানে তারা আশ্বস্ত হবে। সুতরাং সেই জন্য তারা নিচ্ছে না। তারা মনে করে যে যখন শুভেন্দু অধিকারী তাদেরকে আশ্বস্ত করে যে তারা সব করে দেবে, ওই জন্য তারা বিশ্বাস করে, তারা মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে না, ওই জন্য তাদের নিচ্ছে না। এটাই হচ্ছে আসল কথা। একটা জিনিস বুঝতে হবে যে সরকার প্রত্যেকটা মানুষের জন্য সরকার, কোনো তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের সরকার নয়, সরকার সবার সরকার। সুতরাং সবাইকে দেখাটা হচ্ছে সরকারের কর্তব্য, এটা যে মৌলিক কর্তব্য। আজকে আমাদের রাজ্যে মানে এমন একটা নিপীড়িত জায়গায় পৌঁছে গেছে মানুষরা এখানে, যে সেখানে কেউ সুরক্ষিত নয়। এখানে সাধারণ মানুষ সুরক্ষিত নয়, এখানে ডাক্তার সুরক্ষিত নয়, এখানে আইনজীবী সুরক্ষিত নয়, এখানে সাংবাদিক সুরক্ষিত নয়, কেউ সুরক্ষিত নয়। সেখানে মানুষ কী করে এই সরকারের ভরসা করবে, এই সরকারের পুলিশের উপর কী করে মানুষ ভরসা করবে? এই জন্য আমরা বলছি যে এখানে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন, এবং এখানে কেন্দ্রীয় দলের এখানে থাকাটা খুবই প্রয়োজন। যদি কেন্দ্রীয় দল না থাকে, এখানে যে কোনো মুহূর্তে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এই ঘটনাটা শুধুমাত্র মুর্শিদাবাদে হয়েছে, আগামী দিন সেটা ভাঙড়ে হতে পারে, আগামী দিন সেটা দক্ষিণ চব্বিশ পরগনায় আমতলা হতে পারে, আগামী দিন সেটা হুগলিতে হতে পারে। সুতরাং আমরা বলবো কেন্দ্রীয় সরকার এখানে ফোর্স ডিপ্লয় করে রাখুক 2026 ভোট পর্যন্ত, এবং মানুষের সুরক্ষা একমাত্র এই কেন্দ্রীয় সরকার দিতে পারবে, আর কোনো সরকার দিতে পারবে না। পাওয়ার সিস্টেম নতুন করে দুটি জিন্দালের পাওয়ার প্রজেক্ট উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির কথা বলতে ভালো লাগে না, ঠিক আছে? উনি তো মানে কি, আমি বহুবার আপনার চ্যানেলের মাধ্যমে বহুবার বলেছি, উনি খেলার জগতে আছেন, খেলার জগতে থাকুন, আমার সেটাই সবথেকে ভালো হবে। উনি কেন এই রাজনীতি বা এই আপনার বিজনেস এইসব নিয়ে কেন উনি মাতামাতি করছেন, আমি সেটা বুঝতে পারি না। যে যার নিজের বাবার বিজনেসটা ঠিক করে করতে পারে না, সে কী করে অন্যান্য বিজনেস করবে, আমি সেটাই বুঝতে পারি না। বিজনেস করতে গেলে বিজনেস মাইন্ডেড হতে হবে, বিজনেস নিয়ে পড়াশোনা করতে হবে। আগে আপনাকে যেতে হবে হার্ভার্ড ইউনিভার্সিটিতে, সেখানে গিয়ে বিজনেস ম্যানেজমেন্ট পড়তে হবে, তবে গিয়ে আপনি বিজনেস করতে পারবেন। সুতরাং এই যে উনি যে 1 টাকার বিনিময়ে এই যে এত জমি নিয়েছেন শালবনীতে, সেটা নিয়ে উনি কিছু করেনি, সেটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। এবং আমার তো মনে হয় দেখা উচিত যে তাকে কী করে সরকার 1 টাকার বিনিময়ে তাকে এই মারি দিল, তিনি কি ভেতরে কোনো অন্য কারো কাজ করেছেন? সুতরাং এটা নিয়ে আমার মনে হয় তদন্ত হওয়া উচিত। আমি বলবো সৌরভ গাঙ্গুলিকে যে আপনি যেটা আপামর জনবাসী আপনাকে ভালোবাসে, আপনি ক্রিকেটে ছিলেন, ক্রিকেটেই থাকুন। দয়া করে এই রাজনীতি বা এই পলিটিক্স বা এই ব্যবসা এইসব জায়গায় আপনার ঢোকার দরকার নেই। আর যদি আপনি করতে চান তাহলে ভালো করে করুন, আগে পড়াশোনা করে তারপর নামুন, আমরা তাহলে সেটাই সবথেকে বেটার হবে। আর এই যে মানুষকে ভুল আশ্বাস দেওয়া, মানুষ তো আপনাদের তাকিয়ে আছে যে আমি শালবনীতে একটা করবেন, বড় কারখানা করবেন, কত ছেলেমেয়ে চাকরি পাবে, কিন্তু কিছুই হবে না, সবাই জানে এটা। সুতরাং এই ভুল আশ্বাস, এই ভুল ছেলে বোলানো, মায়া বোলানো, বাচ্চা বোলানো কথাবার্তা আপনার দিদি বলে, আপনিও সেটাকে অনুসরণ করবেন। তবে জিন্দালের এই পাওয়ার প্রজেক্ট বাংলার মানুষের জন্য কোন দিক থেকে লাভ হবে? কোথাও কি মানুষের কর্মসংস্থান বাড়বে, নাকি ওই পাওয়ার সিস্টেমের মাধ্যমে পাওয়ার প্রজেক্ট থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে, আগামী দিনে বিদ্যুতের যে চার্জ রয়েছে, বিল রয়েছে, বিদ্যুৎ বিলের কি কমতি হবে মানুষের? আমার তো মনে হয় না কোনো কমতি হবে, ইউনিটের দাম কমবে। আমার তো মনে হচ্ছে না কোনো দাম করবে, কারণ আর দিনকে দিন তো ইউনিট বেড়েই যাচ্ছে। আজকে সিএসসি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন যবে থেকে প্রাইভেটাইজ হয়েছে, সঞ্জীব গোয়েঙ্কা এবং এই রমাপ্রসাদ গোয়েঙ্কা হাতে গেছে, তবে থেকে তো এখানে 9 টাকা করে ইউনিট। আজকে আপনি দেখুন মানে কত এমন কলকাতা শহরে প্রচুর বয়স্ক মানুষরা থাকে, তাদের বাড়িতে মোটা টাকার অঙ্কের বিল পাঠিয়ে দেয়, এবং তারা দিতে না পেরে হাইকোর্টের কাছে মামলা করতে আসে। কী করবে? কোথা থেকে দেবে? 4 টাকা 5 টাকা করে বিল পাঠায় প্রতি মাসে, কোথা থেকে দেবে? তো এই জিনিস তো আমার মনে হয় না, কারণ এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে মানে মনোপলি চলছে। এখানে একচেটিয়া আপনার সিএসসিকে দিয়ে একটা প্রাইভেটাইজ করে তাকে দিয়ে এই পাওয়ার সাপ্লাই করা হচ্ছে। এখানে যদি আরও অন্যান্য যারা আছে তারা যদি এখানে পাওয়ার সাপ্লাই করতো, যেমন রিলায়েন্স, যেমন টাটা, যেমন আরও যারা সব আছে, তারা যদি এখানে পাওয়ার সাপ্লাই করতো, তাহলে এখানে একটা কম্পিটিশান হতো, এবং যার ফলে এই ইলেকট্রিকের ট্যারিফ কমার একটা সুযোগ থাকতো। কিন্তু যেহেতু এখানে একচেটিয়া সিএসসি এখানে ব্যবসা করে, এবং সেটা সঞ্জীব গোয়েঙ্কা করে, এবং গোয়েঙ্কার টাকা গোয়েঙ্কা ফুলে ফেপে উঠছে, তার অ্যাকাউন্ট ভরছে, কিন্তু মানুষ এখানে সর্বনিঃস্ব হয়ে যাচ্ছে, তারা ইলেকট্রিক বিল দিতে আসকে রাস্তার ভিখারি হতে পড়তেছে। সুতরাং এই জিনিসটা বুঝতে হবে, জিন্দাল যতই পাওয়ার প্ল্যান্ট করুক, যাই করুক না কেন, আমার মনে হয় এখানে যতক্ষণ না কম্পিটিশন মার্কেট আসবে, কলকাতা শহরে যতক্ষণ না রিলায়েন্স, টাটা বা আরও যেসব আছে আইওএস যেসব আছে তাদেরকে না ঢোকানো হবে, ততদিন পর্যন্ত এখানে ইলেকট্রিকের দাম বা ইলেকট্রিক ট্যারিফ কমবে না, এবং মাসে 5,000, 6,000, 7,000, অনেকে 10,000, 20,000 টাকা বিল আসে, ও আসি।
অপরদিকে গাঁথিতে সনাতনী ধর্মের ধর্মীয় অনুষ্ঠান অনুমতি পুলিশ না দেওয়ায় শেষমেশ আবারও হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু। এটা তো হবেই, এটা হাইকোর্টের দ্বারস্থ তো আমাদের হতেই হবে, কারণ একমাত্র মহামান্য হাইকোর্ট আছে যার অর্ডারে আমাদের সাধারণ মানুষদের জন্য কিছু কাজ করার সুযোগ পাওয়া যায়। আমাদের সরকার তো আমাদের কোনো সুযোগ দেয় না, সরকার আমরা কোনো পারমিশন চাইলেও দেয় না, আমাদের যে কোনো জায়গায় যেতে গেলে পারমিশন আটকে দেয়। সুতরাং আমাদের হাইকোর্টই ভরসা, আমাদের হাইকোর্টে এসে হাইকোর্টের থেকে আমাদেরকে অর্ডার বার করে আমাদের মানুষের জন্য কাজ করতে হবে। এখন এই পরিস্থিতিতে এসে গেছে আমাদের পশ্চিমবঙ্গটা, সেই জন্যই আমি বলছি এই সরকারকে ইমিডিয়েটলি দলচ্যুত করা উচিত, এবং এই 2026-এ এই সরকারকে যদি না এখান থেকে বার করা যায় পশ্চিমবঙ্গ থেকে, তাহলে এখানে আর মানে ওই যে প্রত্যেকটা মানুষের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার আর থাকবে না। মানুষ এবার এখানে মানে তাদের সমস্ত অধিকার খর্ব হয়ে যাবে এবং তারা রাস্তায় বসবে। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি।